2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের শেষে ভারতের যোদ্ধা মোহাম্মদ সিরাজ বলেছিলেন যে আই অলওয়েজ বিলিভ ইন জসি ভাই। আর 2025-এ ওভাল টেস্টের পঞ্চম দিনে কেনিংটন ওভালের মাটিতে দাঁড়িয়ে সেই মোহাম্মদ সিরাজ জানালেন যে আই অলওয়েজ বিলিভ ইন মাইসেলফ। আই অলওয়েজ বিলিভ ইন জসি ভাই থেকে আই অলওয়েজ বিলিভ ইন মাইসেলফ এই জার্নিটার জন্য মোহাম্মদ সিরাজ আপনাকে হ্যাটস অফ। সারা বিশ্বে রমরম করে চলা টি-20 লিগ কিংবা দ্য 100-এর মতো লিগের ভিড়ে সীমিত ওভারের ক্রিকেট বা সাদা বলের ক্রিকেটকে এভাবে বলে বলে গোল দেওয়ার জন্য লাল বলের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেট ইউ আর টু বিউটি। এই গোটা 25 দিন ধরে ভারত এবং ইংল্যান্ড উভয় দলই যে ক্রিকেটটা উপহার দিয়েছে গোটা বিশ্বকে, তার জন্য সত্যিই কোনো প্রশংসা যথেষ্ট নয়। আচ্ছা, আপনি যদি ক্রিকেটের অতি বড় সমর্থক হন, শয়নে স্বপনে জাগরণে ক্রিকেট নিয়েই চিন্তা করেন, কিংবা ভারতীয় দলের ভীষণ বড় ফ্যান হন, আপনি কি ভেবেছিলেন এই তরুণ অনভিজ্ঞ ভারতীয় দল যার ক্যাপ্টেনের বয়স মাত্র 25 বছর, বিদেশের মাটিতে যার টেস্ট এভারেজ 30-এর থেকে কম, যে দল থেকে 3টি এক্সপিরিয়েন্সড প্লেয়ার অবসরে গেছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, সেই দলটা এভাবে গোটা সিরিজ জুড়ে 5টা টেস্টের প্রত্যেকটা টেস্টে এইরকম ধরনের লড়াই করবে, সেটা কি আপনি সত্যিই ভেবেছিলেন? এই অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ শুরুর আগে এই অনভিজ্ঞ ভারতীয় দলকে কেউ ধর্তব্যের মধ্যে আনেনি। কেউ বলেছেন যে এই সিরিজটা হতে যাচ্ছে অ্যাশেজের আগে ইংল্যান্ডের জন্য প্রস্তুতি ম্যাচ, তো কেউ বলেছেন ইংল্যান্ড এই সিরিজটা 4-1-এ জিতবে, তো কেউ বলেছেন 3-2-এ জিতবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 5টা টেস্টের প্রত্যেকটা টেস্টে, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা মুহূর্তে ভারতীয় ছেলেগুলো যে লড়াইটা দিয়েছে, যে নাছোড়বন্দা মানসিকতা দেখিয়েছে, নিজেদেরকে আপ্রাণ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে, তার কি সত্যিই কোনো ব্যাখ্যা হয়? এই ছেলেগুলো 25 দিন ধরে যে লড়াইটা করেছে, সেখানে আমার তো অন্তত মনে হয়েছে যে প্রত্যেকটা টেস্ট ভারত জিততে পারত, এক্সেপ্ট হেডিংলের 4th ইনিংসটা যদি বাদ দিই, তাহলে বাকি 4টি টেস্টের প্রত্যেকটা সেশনে আমার মনে হয়েছে যে ভারত এই টেস্টটা একেবারে জিততে পারত। কিন্তু যে লড়াইটা তারা করে আজকে সিরিজটা 2-2 করে ফিরছে, তার জন্য সত্যি এদের জন্য যে ধরনের প্রশংসাসূচক বাক্য আমি বলি না কেন, যে সমস্ত প্রশংসাসূচক শব্দ বলি না কেন, সেটা তাদের লড়াইকে কোনোভাবে জাস্টিফাই করতে পারছে না। তারা যে লড়াইটা লড়েছে তা সত্যি অনবদ্য এক কথায়। আমি এই সিরিজটা দেখার সময় মাঝে মাঝে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিলাম যে ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কর ট্রফি নাকি ভারত ইংল্যান্ডের এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, কে বেশি সবচেয়ে উত্তেজক? আমি তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। তো আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন। তবে এইরকম একটা টেস্ট উত্তেজক সিরিজ যেটা এইভাবে একটা অন্য মাত্রা যোগ করলো, তার জন্য ভারত এবং ইংল্যান্ড উভয় দলকেই হ্যাটস অফ। বেন স্টোকস বলুন, শুভমন গিল বলুন, কে.এল. রাহুল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, সিরাজ, বুমরা, ক্রিস ওকস, অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, হ্যারি ব্রুক, জো রুট, প্রত্যেকে অনবদ্য। এখান থেকে দাঁড়িয়ে যে যতই বলুক, ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে বেস্ট পজিশনে ছিল টেস্ট ক্রিকেট, আছে, থাকবে চিরকালের জন্য। টেস্ট ক্রিকেটে রাজার আসনেই থাকবে। টেস্ট ক্রিকেটের এইরকম উত্তেজক লড়াই দেখার জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। টেস্ট ক্রিকেট হলো সেই ক্রিকেট যে নিজের এবিলিটির বাইরে বেরিয়ে খেলতে জানে। আর এইখানেই মোহাম্মদ সিরাজ লর্ডস টেস্টে ওইভাবে আনলাকিয়েস্টভাবে শোয়েব বশিরের বলটা ডিফেন্ড করার পরও যখন উইকেটের বেলটা ফেলে দিল, যে হতাশাগ্রস্ত মন নিয়ে আমরা সেদিনকার সারা ভারত জুড়ে আমরা একটা চাপা দীর্ঘশ্বাস পড়েছিল, সেই দীর্ঘশ্বাস আজকে সেই সিরাজই কিন্তু মিটিয়ে দিল। কিন্তু তার আগে একটা কথা বলতে চাই, যে সমস্ত ক্রিকেটীয় ফ্যান আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচটা ফেলার পরে সিরাজকে বিশ্বাসঘাতক এবং যা না তাই বলে অপমান করলেন এবং তাকে ট্রল করলেন, তাদের বলবো তোরা ভাই ক্রিকেট বুঝিস? যে ছেলেটা 185 ওভার বল করেছে, 1100-র উপরে বল, টেস্টে এই সিরিজের হায়েস্ট উইকেট টেকার 23টা উইকেট, এবং সবচেয়ে মজার বিষয় দেখুন ডেস্টিনি কি জিনিস, সেদিন লর্ডস টেস্টে জেতাতে পারেনি, শেষ ব্যাটসম্যান হিসাবে জাদেজাকে সঙ্গ দিতে পারেনি, এদিনকারও মাঠের বাইরে ছিল, যখন এলো প্রথম বলেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে ক্যাচ গেল মিডনে, সে ক্যাচটা ধরে বাউন্ডারি লাইনে পা পড়লো। কিন্তু এই টেস্টের 5ম দিনে লাস্ট উইকেটটা সেই অ্যাটকিনসনকে বোল্ড করলো মোহাম্মদ সিরাজ। একেই বলে বোধহয় ডেস্টিনি। এই জন্যই সবসময় বলা হয় যে টেস্ট ক্রিকেট জীবনের সঙ্গে কি ওতপ্রোতভাবে মিল। যদি তুমি হাল না ছাড়ো, যদি তুমি পিছিয়ে পড়ো, তোমাকে দ্বিতীয়বার আরও একটা সুযোগ দেবে জীবন, দ্বিতীয়বার আরও একটা সুযোগ দেবে টেস্ট ক্রিকেট, আর সেখানে তোমাকে বাজিমাত করতে হবে। আর বাজিমাত করে গেল এই মোহাম্মদ সিরাজ।
একদিকে প্রসিদ্ধ কৃষ্ণা আর একদিকে মোহাম্মদ সিরাজ, একদিকে কৃষ্ণ আর একদিকে মোহাম্মদ, দুজনে মিলে ভারতীয় দলকে এইভাবে টেনে তুলল। শুভমন গিল বলেছিল এই সিরিজ শুরুর আগে, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দিস সিরিজ। কথা রেখেছে। সিরাজ কথা রেখেছে, সবচেয়ে বেশি উইকেট নিয়ে আই বিলিভ ইন মাই সেলফ। সেই এই টেস্ট আগে জসপ্রীত বুমরাকে বলেছিল যে জসি ভাই তুমি দেশে ফিরো না, আমি যখন ফাইপার নেব তখন কাকে জড়িয়ে ধরবো। জসি ভাইকে দেওয়া কথাটা কিন্তু সিরাজ রেখেছে। 5 উইকেট নিয়ে এই ওভাল টেস্টটা সিরাজ জিতিয়েছে। আর অলরাউন্ড পারফরমেন্সের কথা যদি বলি তাহলে স্যার রবীন্দ্র জাডেজার 518 রান এবং 7 উইকেট, ওয়াশিংটন সুন্দরের 284 রান এবং 7 উইকেট। সত্যি যে লড়াইটা তারা লড়েছে প্রত্যেকটা ম্যাচে, যেভাবে লোয়ার অর্ডার যখন ভারতের প্রথম ম্যাচে ক্লিক করেনি তারপরের থেকে রবীন্দ্র জাডেজাকে গোটা টেস্ট সিরিজের একমাত্র ওভাল টেস্টেই চতুর্থ ইনিংসে আউট করতে পেরেছে ইংল্যান্ডের ব্যাটারটা। জাস্ট একবার ভাবুন কি ধরনের ডোমিনেটিং পারফরমেন্স তিনি করে গেছেন। ভারত এই ম্যাচটাতে বা প্রত্যেকটা টেস্ট ম্যাচে একটা দল হিসাবে খেলেছে, যেখানে শুভমন গিলের 754, রাহুলের 532, জাদেজার 518, পন্তের 479, যশস্বীর 411 এবং সুন্দরের 284 রান থাকলেও কোথাও গিয়ে ভারতীয় দল কম্বিনেশন একেবারে বাজে হয়েছে, ফালতু হয়েছে। কেন বলছি বলুন তো? ওভালের মতো যে গ্রিন টপ পিচে সেখানে 4টে পেস বোলার নিয়ে ইংল্যান্ড খেলতে নামছে, হেরে গেছে সে কথা বাদ দিন, ভারত আজকে জিতেছে, তাই এই সমস্ত কথাগুলো হয়তো এড়িয়ে যাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু এই জিনিসগুলো তো এড়ালে হবে না। সেখানে ভারত মাত্র 3টে ফাস্ট বোলার নিয়ে খেলেছে। যে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আমরা এত কথা বলছিলাম, সেই প্রসিদ্ধ কৃষ্ণা এই ম্যাচটাতে আসল জ্বলে উঠেছে, কিন্তু তারপরেও ঠিকঠাক কম্বিনেশন, দল কম্বিনেশন। গৌতম গম্ভীর নট আ টেস্ট কোচ হতে পারেন, ভালো টেস্ট কোচ কখনোই তিনি না, টি-20-র জন্য বেস্ট কোচ। আর যদি ওডিআই বলেন এভারেজ চলে যেতে পারে, কিন্তু টেস্টের জন্য তিনি একেবারে সুইটেবল না। আমার একটা কথা মনে পড়ছিল যে গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেটের জন্য সুইটেবল না, তা সে হোক দেশি ভার্সন হোক বিদেশি ভার্সন। দেখুন এই কথাগুলো বলেছি তার কারণ হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে কুলদীপকে না খেলানোর তো কোনো কারণ ছিল না, কিংবা অর্শদীপ সিং এর মতো প্লেয়ার বসে আছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রায় 49 গড়ের অভিমন্যু ঈশ্বরন বসে থাকে, 3 নম্বরে বারবার যাকে সুযোগ দেওয়া হচ্ছে তারা কেউই পারফর্ম করতে পারছে না। দল গঠন নিয়ে বারবার প্রশ্নচিহ্ন হচ্ছে। অংশুল কম্বোজ কিংবা শার্দুল ঠাকুরের মতো একেবারে মিডিয়াম পেস গতি, 120, 25, 28, 29 পেসের গতি নিয়ে ইংল্যান্ডের মাটিতে খেলতে যাওয়া কি ধরনের বোকামো, সেটা অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরই বলতে পারবেন। তবে এই প্রশ্নগুলোকে যদি সলভ করা যায় তবে আশা করি ভারতীয় এই টেস্ট দল গিলের নেতৃত্বে এবং এই যে দলের লড়াকু মানসিকতা এরা অনেকটা দূর যাবে। আমার তো মনে হয় ভারতের যে অধরা ট্রফিটা WTC সেটা খুব শীঘ্রই হয়তো আমরা পেতে চলেছি। তো এই টিমটাকে নিয়ে একেবারে কোনো অতি বড় সমর্থক তো ভাবেইনি জিতবো, বরং এই টেস্টটাও যে জিতবো সেটাও আমাদের কোনো ধারণার বাইরে ছিল। কিন্তু দেখুন ফার্স্ট ইনিংসের কথা যদি বলি তবে সেখানে 129 রানে 2 উইকেট ছিল, সেখান থেকে 247-এ ইংল্যান্ডকে প্রথম ইনিংসে শাট ডাউন করানো, মাত্র 23 রানের লিড নিতে পেরেছিল। আর ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের কথা ধরুন, যেখানে 301 রানে 4 উইকেট, মানে ওই মোমেন্টে সিরাজের ক্যাচ ছাড়া তারপর 338-এ 6, যখন চতুর্থ দিনের খেলা শেষ হচ্ছে আর দরকার 35 রান। তারপরে ভারতের অতি বড় সমর্থক, আমি নিজে তো ভাবিনি, কেউই বোধহয় ভাবেনি যে ভারত এই টেস্টটা জিততে পারে, কিন্তু মিরাক্কেল ঘটলো এবং সেই সিরাজের হাত ধরেই মিরাক্কেল ঘটলো। তবে ওই কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তবে এই সমস্ত জিনিসগুলো যদি ঘটে যায়, ঠিকঠাক হয়, তবে এই ভারতীয় দল বহু টেস্ট খেলিয়ে দেশকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য এসেছে। এই তরুণ অনভিজ্ঞ ভারতীয় দলটার যে লড়াই রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সদস্যের মধ্যে ইনপুট করে দিয়েছে এরা প্রত্যেকে নিজেদের মধ্যে, তারপরে এই দল যদি অধরা WTC চ্যাম্পিয়ন না হয় তাহলে বরং আরও সবচেয়ে বেশি অবাক হব। তবে এটা সূচনা, ক্যাপ্টেন কেমন সে প্রশ্নটা আমি আগেই বলেছি, এখন বলবো না, 2-3টে সিরিজ যাবে তারপরে বলবো যে ক্যাপ্টেন কেমন। তবে কোচ হিসাবে গৌতম গম্ভীর একেবারে সুইটেবল নয়, সেটা আগেই বললাম। তবু শেষ ভালো যার সব ভালো তার, আগেই বললাম। তো এই সিরিজটা দেখার পরে সবচেয়ে বড় প্রাপ্তি আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।